হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ক্রিস্টালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে এসেছি সেটি হচ্ছে একটি মেয়ের জীবনের ঘটনা, এবং মেয়েটির জীবনে যে ঘটনাটি ঘটেছিল, তো এখানে এটা কোনো রকম আপনাদের কাছে বলবো যে এটা কোনো রকম ভৌতিক ঘটনা নয়, এটা কিছুটা হলেও আপনারা দৈবিক ঘটনা বলে ধরে নিতে পারেন। তো একটি মেয়ের জীবনে পরপর কিভাবে কী ধরনের ঘটনাগুলো ঘটেছিল এবং তার পরবর্তী সময়ে সেই মেয়েটি সব কিছুকে কাটিয়ে উঠে মেয়েটি কিভাবে মা হয়ে উঠেছিল, বা একটি সন্তানকে সে তার কোল আলো করে একটি সন্তান এসেছিল, সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব। তো সেক্ষেত্রে আজকে এই ঘটনাটা যখন আমি বলতে শুরু করছি, তো আমাদেরকে বেশ কয়েকটা বছর পিছিয়ে যেতে হয়। 2010 সালের ঘটনা। তো আমাকে যখন সে বলেছিল, তো আমি শুনে একটু কি বলবো, আমার মনটা একটু খারাপও হয়েছিল। আবার যখন তার কাছ থেকে শেষটা শুনেছিলাম, একটা খুব ভালো লাগা বা একটা মনের আনন্দ লাগাও হয়েছিল। তো সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের কাছে এই ইনসিডেন্টটা তুলে ধরছি। 2010 সাল, মেয়েটির হঠাৎই একটি সম্বন্ধ আসে। তো সম্বন্ধ আসে, এইবারে যথারীতি তার আগে যে ঘটনাটা হয়, মেয়েটির যিনি ঠাকুমা ছিলেন আর কি, তো সেই ঠাকুমা তার ঠিক 2 থেকে 3 মাস আগে হঠাৎ মারা যান। তো সেক্ষেত্রে আর ইন দ্য মিন টাইম যেটা হয়েছিল, সেই সময়টাতেই হয় না পাত্রপাত্রী দেখার, সেই সময় যে বিজ্ঞাপনগুলো অ্যাকচুয়ালি পেপারে বেরোতো, তো সেই রকম এই মেয়েটির বাড়ি থেকেও সেই বিজ্ঞাপনই দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে প্রচুর সম্বন্ধ আসে। তা তার মধ্যে একটি সম্বন্ধ মেয়েটিদের বাড়িতে আসে। তো তারা যথারীতি, যেহেতু তার ঠাকুমা মারা গেছে, তা সেই মুহূর্তে তো তারা কোনো রকম কথাবার্তা বলতে পারেনি। তা তারা মোটামুটি সবাইকেই বলেছিল যে মোটামুটি সবাই যেন 15 থেকে 20 দিন কি 25 দিন বাদে সবাই কন্ট্যাক্ট করে। তো ঠিক আছে, এইবারে যথারীতি মেয়েটির ওই সম্বন্ধটি আসে। আচ্ছা, সম্বন্ধটি আসার পর যেটা হয় যে এইবারে সমস্ত কথাবার্তা হয়। ইন দ্য মিন টাইম যেটা হয়, যখন সম্বন্ধটা দেখতে তারা আসে, তো কোনো একটাভাবে তারা রিলেটিভ বেরিয়ে যায়। এই মেয়েটিদের সঙ্গে এই যে ছেলেটিদের বাড়ি যে গেছিলো, তা কোনোভাবে একটা রিলেশন পরবর্তী সময় জানা যায় আর কি, যে তারা একটা রিলেটিভের মধ্যেই এই সম্বন্ধটা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে অনেক দিন যেহেতু কারুর সঙ্গে কারুরই দেখা সাক্ষাৎ ছিল না, তো সেই জায়গা থেকে কেউ অতটা মনেও ছিল না, বা মনে কেউ রাখেও নি ব্যাপারটা। এখনকার দিনে যেটা হয়েছে যে যাতায়াতও তো এত খুব একটা হয় না সাধারণত, তো সেই জন্যে অতটা যোগাযোগ ছিল না। তো পরবর্তীকালে ক্রমশ যত কথা এগিয়েছে, আস্তে আস্তে ব্যাপারটা রিভিল হয়েছে যে ওরা কোনো রকমভাবে রিলেটিভ। তো যথারীতি প্রথমে একটুখানি এই সম্বন্ধটা নিয়ে মেয়েটির বাবার একটুখানি মনের মধ্যে কিন্তু কিন্তু ছিল। কিন্তু তার পরবর্তী সময় যেহেতু মেয়েটির অ্যাকচুয়ালি মায়ের দিক থেকে এই রিলেশনটা এই রিলেটিভ ব্যাপারটা ছিল বলে মেয়েটির মা অনেকটাই এই ফ্যামিলিটাকে দেখেছিল। তো সেই জন্য মেয়েটির মা এক বাক্যে বলেছিল যে না, ফ্যামিলিটা ভালো। এবং যেটা হয় একটা মেয়ের বিয়ে দিতে গেলে, যে মোটামুটি কিন্তু প্রত্যেকে একটু খোঁজ খবর নিয়েই দেয়। তো মোটামুটি যাদের কাছেই জিজ্ঞেস করা হয়েছিল, তারা প্রত্যেকেই বলেছিল যে হ্যাঁ, ফ্যামিলিটা ভালো। তো এবারে দেখুন, একটা ফ্যামিলি বাইরে থেকে ভালো বলা যায়, কিন্তু সেই ফ্যামিলিটাতে থেকে দেখে বুঝে তখন তো আস্তে আস্তে ব্যাপারগুলো রিভিল হতে থাকে না, যে কে কীরকম, কার মেন্টালিটি কীরকম। তো যথারীতি এইভাবে ঠিক হয়। এবং ছেলেপক্ষ যারা ছিল তারা খুবই তড়িঘড়ি করছিল বিয়ের ব্যাপারটাতে। এবং এখানে ছেলেটির যে দিদিমা ছিল, তিনি অনেকটাই বয়স্ক ছিল। তো সেক্ষেত্রে ছেলের মায়ের বক্তব্য ছিল যে কয়েক মাসের মধ্যেই বিয়েটা দিলে ভালো হয়। কিন্তু এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে মেয়েটিরও আবার ঠিক তার 2-3 মাস আগেই ঠাকুমা মারা গেছে। এবার ওনাদেরও একটা বাঁধো বাঁধো হচ্ছে। তো
এই নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছিল। তো তারপরে যা হয় আর কি, পুরোহিত বা ধরুন বাড়িতে যারা কুলপুরোহিত থাকেন তাদের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু যা হয় যে মানে ওনারা বলেন যে না, যদি অবিবাহিত মেয়ে থাকে সেক্ষেত্রে ওই 3 মাসের মধ্যে মানে কি বলবো, বাৎসরিক কাজ করে নিয়ে নাকি বিয়ে দেওয়া যায়। তো সেক্ষেত্রে সেই মেয়েটিরও তাই হয়েছিল যে ওই মেয়েটির ঠাকুমার 3 মাসের মধ্যে বাৎসরিক কাজ কমপ্লিট করে মেয়েটির বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। ঠিক আছে, এবার মেয়েটির বিয়ে হয়ে যায়। বিয়ের পর মেয়েটি আস্তে আস্তে বুঝতে পারে যে সে কোথায় ছিল আর কোথায় এসে পড়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মেয়েটির হাজব্যান্ড কিন্তু খারাপ ছিল না, বা মেয়েটির হাজব্যান্ড কিন্তু এখনও খারাপ নয়। ছেলেটি ভালো, কিন্তু ছেলেটির ব্যাপারটি হচ্ছে ভীষণ কান পাতলা। মানে ব্যাপারটা হচ্ছে যে যা বলছে সে সেটাকে বিশ্বাস করছে, এবং যে যা বলছে কি ফ্যামিলির মধ্যে যে যা বলছে সেইটাকে কিন্তু একটা বিশ্বাস করার জায়গাটা খুব তার বেশি। এবং ছেলেটির যিনি মা আর কি, তিনি কিন্তু একটু বাপের বাড়ি কেন্দ্রিক। মানে উনি শ্বশুর বাড়িকে অতটা মানে যত মানে পাত্তা না দিলেও বা দেয়নি না বলা চলে, কিন্তু সেই জায়গা থেকে উনি ওনার বাপের বাড়িকে নিয়ে ভীষণভাবে পজেসিভ, এবং উনি ওনার মা, ভাই বোন এদের নিয়ে তো পজেসিভ, কিন্তু পার্টিকুলারলি একটি ভাইকে নিয়ে ভীষণভাবে উনি পজেসিভ। মানে ওই ভাই যা বলবে, যা করবে, বা কিছু ছুতো নাতা কিছু হলো, মানে সংসারে যদি একটা একটু খুঁটখাটো হয় সেটাও সঙ্গে সঙ্গে ওই ভাইকে উনি সঙ্গে সঙ্গে ফোন করে হোক বা গিয়ে হোক, উনি যেভাবেই হোক সেইভাবে উনি ওনার ভাইয়ের সঙ্গে এই সমস্ত ব্যাপারগুলো ডিসকাস করেন। এবং ভাইটিও একটা ব্যাপার, মানে যেমন আর কি, মানে ঘটনা বলছি বলে বলার পর্যায়ক্রমে এসে বলতে হচ্ছে কথাটা, মানে বলতে হয় যে মানে দিদি আর ভাই দুজনেই মানে একেবারে ফুলের মতো পবিত্র। এখানে কেন কথাটা বললাম আশা করি যারা একটু বুঝতে চাইছেন বা ব্যাপারটা যাদের বোধগম্য হওয়ার তারা ঠিকই বুঝতে পারছেন। মানে একেবারে ভাই বোন মানে আর বলার কিছু রাখে না আর কি। মানে যখন আমি মেয়েটির থেকে ঘটনাটা শুনছি এবং পর্যায়ক্রমে যখন দিন দিন মানে পরপর যখন ঘটনাগুলো ও বলে যাচ্ছে দিনের পর দিনের ঘটনাগুলো, মানে আমার নিজের চোখে জল এসে গেছে এরকম ব্যাপার। যাই হোক, এইবারে এটা প্রথম দিকটাতে তো কিছু না কিছু প্রবলেম হতেই থাকে, এবং মানে শাশুড়ি যিনি আর কি, মানে তিনি হচ্ছেন খুব দুষ্টবুদ্ধি সম্পন্ন মহিলা আর কি। মানে একটা ছেলের বউকে কীভাবে মেন্টালি হ্যারাস করা যায় উনি প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু একদম পটু। মানে এতটুকু জায়গা উনি খামতি রাখেন না। ঠিক আছে, এইবারে আরেকটা ব্যাপার হচ্ছে, এই ধরুন এই সংসারে কোনো অশান্তি হচ্ছে, মেয়েটির সংসারে যদি কোনো অশান্তি হয় বা তার হাজব্যান্ডের সঙ্গে হচ্ছে, এবার দেখুন একটি মেয়ে যখন বিয়ে হয়ে যাচ্ছে তখন কিন্তু ব্যাপারটা যেটা হয়, একটি মেয়ে পুরো পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট করবে, কিন্তু পরিবারের একটি মানুষের সঙ্গে বাকি মানুষগুলো একটি নতুন মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। এটা একটা একটু মানে হ্যারাসমেন্টের জায়গায় চলে যায়। আর মেয়েটি এমনই ছিল, মানে মেয়েটি নিজের পড়াশুনোর জগৎ বা তার কি বলবো পড়াশুনো, গান বাজনা এই সমস্ত নিয়ে থাকতো। তো তো সাংসারিক জটিলতাটা মেয়েটি কিন্তু খুব একটা বুঝতো না। হ্যাঁ, এমনি কাজকর্ম রান্নাবান্না সে সব পারতো, তার কিন্তু ওই ব্যাপারগুলোতে কোনো প্রবলেম ছিল না। কিন্তু মেইন ব্যাপারটা হতো যেটা, সেটা হচ্ছে যে মানে ওই জটিলতা যে বা জটিলতা কুটিলতাগুলো যে এত হতে পারে, এটা সত্যি ওর মানে ওই মেয়েটির ধারণায় কিন্তু কোনো দিন ছিল না। তো একদিনের ঘটনা, কিছু হয়তো একটা সামথিং হয়েছে, সেটা নিয়ে উনি চোঁ করে ওনার ভাইকে ফোন করে কথাগুলো বলেছে। এবং ওনার ভাইটি এতটাই ফুলের মতো পবিত্র যে মানে যা তা কমেন্ট পাস করতে ওনার একটুও বাধে না। মানে সেটা যে উনি ওনার নিজের ভাগনাকে বা ভাগনা বউকে বলছেন, মানে এতটুকু তাতে দ্বিধাগ্রস্ত উনি মনে করেন না। উনি যাকে যা নয় তাই বলেন, এবং তার সঙ্গে তো মানে ফুলের মতো পবিত্র দিদি আছেই, তো মানে একদম রাজ্যটক আর কি। তো যথারীতি এরমভাবে দিন যাচ্ছে। এরপর যেটা হলো, মেয়েটি কিন্তু বাবা মার একমাত্র মেয়ে, মেয়েটিকে বাপের বাড়িতে যেতে দেওয়া হবে না। মানে হ্যারাসমেন্টের পর হ্যারাসমেন্ট একটি মেয়েকে কিভাবে করা যায়, মানে আমি যখন ঘটনাটা শুনছি মানে আমি না অবাক হয়ে যাচ্ছি যে এরকমও মানুষ পৃথিবীতে আছে।
প্রথমত হচ্ছে মেয়েটিকে বাপের বাড়িতে যেতে দেওয়া হবে না। ওনারা যেভাবে বলবেন সেভাবে মেয়েটিকে চলতে হবে। মেয়েটি কিন্তু অশিক্ষিত নয়, মেয়েটি কিন্তু একদম প্রপার কলকাতা শহরে জন্মেছে, বড় হয়েছে, তার সমস্ত কিছু। তৎসত্ত্বেও তার সঙ্গে এবং মেয়েটি যে কাজেও যে পিছপাতাও নয়, কাজেও কিন্তু সে যথেষ্ট পটু, কিন্তু তাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত হ্যারাস করে যাওয়া হয়। আচ্ছা, এইবারে প্রথমে যেটা শুরু হলো যে বাপের বাড়ি যেতে পারবে না। ইনফ্যাক্ট মেয়েটির মা বাবাও তার বাড়িতে আসতে পারবে না। মেয়েকে যে তার মা বাবা যে বিয়ে দিয়েছে, মেয়েটা ভালো আছে কিংবা মেয়েটাকে মাঝে মধ্যে দেখতে আসা, সেগুলো নিয়েও তাদের অবজেকশন। কিন্তু অদ্ভুতভাবে শাশুড়ির বাপের বাড়ির লোক কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আসবে, খবরাখবর নেবে, সংসারে নাক গলাবে। তাতে কেউ যদি কোনো কথা বলে সেখানেই হয়ে যাচ্ছে অশান্তির জায়গা। প্রথম দিকটাতে মেয়েটি না একটু মানে ভীতই হতো, কারণ একটা ব্যাপার হচ্ছে যে একদম বেচারি একা পড়ে গেছে। আর এই যে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সে যখন তার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করছে, তার হাজব্যান্ড তো পাত্তাই দিচ্ছে না, মানে তার হাজব্যান্ড শুনতেই চাইছে না। মানে তার হাজব্যান্ডের বক্তব্য হচ্ছে আমার মা এটা করতেই পারে না। তো এবার মেয়েটিও ভীষণ অসহায় হয়ে যাচ্ছে একটা জায়গা থেকে। এবার দিনের পর দিন এরকম হতে হতে মেয়েটির মনও খারাপ হয়ে যায়, বাবা মাকে দেখতে পায় না। এরপর মেয়েটি কিন্তু রুখে দাঁড়ায় বা ঘুরে দাঁড়ায়। সে প্রত্যেকটা জিনিসের প্রতিবাদ করা শুরু করে এবং প্রতিবাদটা সে যথেষ্ট শক্ত হাতেই করা শুরু করলো। এবং এই যে তার মা বাবাকে এখানে আসতে দেওয়া হবে না বা তাকে যেতে দেওয়া হবে না, এটার তীব্র প্রতিবাদ জানায়। কিন্তু সেক্ষেত্রে যেটা হয়, মেয়েটির যেহেতু নিজস্ব সেলফ রেসপেক্ট বা একটা কি বলবো আত্মসম্মানের জায়গাটা যথেষ্ট ছিল, সে একটা জিনিস মেনে নিয়েছিল যে ঠিক আছে, আমার মা বাবার এখানে আসার দরকার নেই। কিন্তু মেয়েটি কিন্তু প্রতি সপ্তাহে একবার করে হলেও তার মা বাবাকে গিয়ে দেখে আসতো, তাদের সঙ্গে দেখা করে আসতো, বা সময় করে যখন তার থাকার সময় হতো বা তার যখন মনে হতো যে না আমি কটা দিন গিয়ে থেকে আসি, সে থেকে আসতো। হ্যাঁ, এখানে একটা কথা বলি, এখানে কিন্তু সে তার হাজব্যান্ডকে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে তুমি যখন কোনো কিছুর প্রতিবাদ করতে পারছো না বা তুমি যখন কোনো কিছুকে বন্ধ করতে পারছো না, তাহলে তোমার কিন্তু কোনো রকমভাবে রাইট নেই যে আমাকে তুমি সব জায়গা থেকে অবজেকশন করো। ঠিক আছে, এইবারে মেয়েটির সঙ্গে অন্য কিছু হওয়া শুরু হলো। সেইটা হচ্ছে একদিন মেয়েটি ঘরে রয়েছে, তো সকালবেলা তার হাজব্যান্ড বেরোবে। এবার সকালবেলা কী হতো না, মেয়েটি সকালবেলা ঘুম থেকে উঠে ওনার হাজব্যান্ডকে চা, তারপরে খাবার দাবার, টিফিন সমস্ত করে দিত, যেহেতু হাজব্যান্ড অনেক সকালে বেরোতো। রান্নাবান্না সে করতে চলে গেছে যথারীতি। এইবারে যেটা হলো যে ওই সময়টাতে বেশ কয়েক ঘন্টার জন্য বাইরের দিকেই ছিল, ভেতরে ছিল না। আচ্ছা, এইবারে হঠাৎ, আচ্ছা এখানে একটা কথা বলি, মেয়েটির যে দিদি শাশুড়ি ছিল, মানে সেও হচ্ছে আরেক ফুলের মতো পবিত্র। ঠিক আছে, এই কি বলবো, মানে শাশুড়ির বাপের বাড়ির লোকেরা এতটাই ফুলের মতো পবিত্র না, মানে মেয়েটি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল এরকম ফুলের মতো পবিত্র মানুষজনকে দেখে। তো সেই জায়গা থেকে সে হঠাৎ করে এসে দেখছে যে তার হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে, ঘর ফাঁকা, সে বিছানাপত্র সমস্ত গুছিয়ে টুছিয়ে সে বাইরে বোধহয় জামা কাপড় কিছু কাচা ধোয়া করছিল, এরকম কিছু একটা করছিল। তো তার কাচা ধোয়া হয়ে গেছে, সে ভেতরে হঠাৎ করে আসবে, ঢুকে দেখছে তার দিদি শাশুড়ি কিছু একটা রাখছে বা কিছু একটা করছে। এবার প্রথমেই বলেছি, মেয়েটি অত কিছু কিন্তু মাথায় নিত না। হ্যাঁ, যে জায়গাগুলোতে অবজেকশন হয়েছে সে সেই জায়গাগুলোতে তীব্র প্রতিবাদ জানিয়েছে, যেটা করার দরকার সেটা সে করেছে, কিন্তু এতটা মাথায় কিন্তু কোনো মানুষ আনবে না, বা একটা সুস্থ শিক্ষা সম্পন্ন মানুষের এই ধরনের মেন্টালিটিগুলো কিন্তু কখনো আসবে না। এইবারে আরেকটা ঘটনা ঘটা শুরু করলো। আচ্ছা, এবারে দিদি শাশুড়িকে দেখলো এরকম কিছু হয়তো উনি রেখে গেছে, সেটা ও দেখেছে বা হয়তো খেয়াল করেছে, কিন্তু অতটা গুরুত্ব দেয়নি ব্যাপারটাতে। ঠিক আছে, হয়ে গেছে ম্যাটারটা। হঠাৎ মেয়েটি দেখতে পেল সেদিন রাত থেকে প্রচণ্ড অশান্তি শুরু হলো স্বামী স্ত্রীর মধ্যে। কোনো প্রবলেম কিন্তু ছিল না,
ঠিক আছে, এটা তো হচ্ছেই, কারণ এরকম একটা ফুলের মতো পবিত্র ফ্যামিলিকে নিয়ে তো মানে কারোর আর কিছু বলার থাকে না। তো যথারীতি দিন যাচ্ছে। এইবারে যেটা হলো মানে সেই অশান্তিটা তুমুল পর্যায়ে গেল। এবারে মেয়েটি একদম চুপ হয়ে গেছে, সেরকমভাবে কথাবার্তাও বলছে না, কিছু না। সকালবেলা হাজব্যান্ড বেরোচ্ছে, তাকে যতটুকু করে দেওয়ার সে করে দিচ্ছে, সারাদিনে বাকি ঘরের যেটুকু যা কাজকর্ম করা সেটুকু করছে, রান্নাবান্না করছে, সে তার মতো থাকছে। কিন্তু এই শাশুড়ির কিন্তু বউয়ের পেছনে লাগার ব্যাপারটা কিন্তু কোনোভাবেই কমলো না। মানে উনি যদি কোনো ইস্যু নাও পেতেন, উনি নিজের মনে এমন কিছু কথা বলা স্টার্ট করতেন যে যে কোনো মানুষ মানে সুস্থ স্বাভাবিক মানুষও কিন্তু যে কোনো সময় রেগে যাবে। কন্টিনিউ যখন একটা কথা মানুষ বারংবার রিপিটেডলি বলতে থাকে, যে কোনো মানুষের কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে। তো এইবারে মেয়েটি একদিন এটা নিয়ে তুমুল অশান্তি হয় বাড়িতে, এবং মেয়েটি ডিসাইড করে যে আর এরমভাবে থাকা যাচ্ছে না, মানে এটা কি হচ্ছে। এইবারে বলে না, যেমন অশুভ শক্তি থাকে তারপরে কিন্তু শুভ শক্তিও থাকে। তো মেয়েটির একটি বান্ধবী কাম বোনই বলা চলে, সেদিন সে কোনো কারণে তাকে ফোন করে। তো ফোন করার পর যা হয় আর কি মেয়েদের, মেয়েটি তার সঙ্গে সমস্ত জিনিসটা শেয়ার করে। করার পরে তো তখন ওই মেয়েটিকে এই মেয়েটি বলে যে জানো তো এরকম এরকম ব্যাপার হয়েছিল, আমি তখন ঘরে ছিলাম না, আমার দিদি শাশুড়ি ঘরে এসে ঢুকেছিল। তা তখন মেয়েটি বলে, সে কি, তা তুমি দেখোনি উনি কেন এসেছিল, কি বৃত্তান্ত? তো তখন এই মেয়েটি বলছে যে না, আমি অতটা প্রয়োজন মনে করিনি, আর আমি হ্যাঁ কি আবার আসবে, হয়তো কিছু দেখতে টেকতে এসছিল। এইবারে যেটা হলো, যে মেয়েটি ফোন করেছিল সেই মেয়েটি এই মেয়েটিকে বলল, তুমি দেখো তো তোমার ঘরে কিছু রেখে ঠেকে যায়নি তো, কারণ তুমি বলছো যেদিন ওই রকম উনি ঘরে ঢুকেছিল তারপরই তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাত্রিবেলা থেকে অশান্তি শুরু হলো, এবং ওটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে, 2 থেকে 3 দিন মতো চলছে ব্যাপারটা। ঠিক আছে, এইবারে মেয়েটি সেদিনও অতটা গুরুত্ব দেয়নি। এবারে তার পরের দিন সম্ভবত হয়তো রবিবার ছিল, মেয়েটি যা বলছিল আর কি। তো সেদিন হয়েছে কি যে না সরি আমি ভুল বললাম, সম্ভবত দিনটি ছিল শনিবার, আর রোববার যেহেতু মেয়েটির হাজব্যান্ডের ছুটি থাকে, তো সে কী করছিল ওই মানে বিছানা থেকে সমস্ত বেড কভার, মানে পিলো কভার এগুলো সমস্ত খুলছিল। তো স্বাভাবিকভাবে বেড কভারটা যখন বিছানা থেকে তোলা হয় সে সময় তোষক ফোষকগুলো তো একটু উঠে যায় বা এদিক ওদিক হয়। ও মা, বেড কভারটা যখন মেয়েটি তুলেছে, তোষকটাও একটু উঠে এসছে বা সরে গেছে, হঠাৎ করে দেখছে মেয়েটি যে কালো কারে 2টো মাদুলি আর 2টো ফুল রাখা রয়েছে। এবারে মেয়েটি দেখে একটু তো অবাক হয়ে গেছে যে এটা কি করে সম্ভব। মানে ও তখন মানে ভাবছে যে আমাকে সেদিন যে ফোনে ওই মেয়েটি ঘটনাটা বলল যে কিছু রেখে গেছে বা কিছু, তো এটা তো সত্যি কথাই। তা তখন ও একটু দিক বিদিক শূন্য হয়ে ও ওই মেয়েটিকে ফোন করে বলে যে দেখো না, আমি এরকম না ফুল আর মাদুলি পেয়েছি। তখন মেয়েটি বলে যে তুমি ওতে কি হাত দিয়েছো? তা বলছে না, আমি হাত দিইনি। তখন বলছে যে তুমি একটা কাজ করো, তুমি ওই মাদুলি আর ফুল দুটোতে হাত দেবে না, তুমি জাস্ট অন্য কোনো কিছু দিয়ে ধরে, যেটা দিয়ে ধরে তুলবে এবং প্যাকেট করে ওটা কিন্তু একটা যে কোনো মানে বাজে জায়গায় রেখে দাও, আর তারপরে পরের দিন যদি তুমি কোনো সময় বেরো বাড়ি থেকে, তো একদম নর্দমা হোক বা কোনো খারাপ জায়গায় মানে আবর্জনার জায়গায় তুমি ফেলে দেবে। যথারীতি মেয়েটি সেটাই করে। আচ্ছা গেল, এইবারে যেটা শুরু হলো যে মোটামুটি এটা চলছে, এইগুলো মোটামুটি 1-1.5 বছর ধরে চলছে। আচ্ছা, এইবারে প্রায় 2 বছর যখন হতে চললো ওদের বিবাহিত জীবনের, সেই সময় মানে অশান্তিটা এতটাই চরমে উঠলো, মেয়েটির পক্ষে সত্যিই থাকা খুব অসম্ভব হয়ে যাচ্ছিল। তখন মেয়েটির হাজব্যান্ড কী করলো, মেয়েটিকে বললো যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরং একটা জব জয়েন করো, তাহলে তোমার সময়টাও কেটে যাবে আর এই বাজে ব্যাপারগুলো তোমার সঙ্গে ঘটবে না। কিন্তু ওই যে একটাই কথা,
একদম ফুলের মতো পবিত্র ফ্যামিলি তো তো সেই জন্য মানে তাদের যেটা করণীয়, মানে তাদের যেটা সহজাত প্রবৃত্তি, তারা কি আর সেটা বন্ধ করতে পারে? মেয়েটি যতই ব্যাপারগুলো থেকে ওভারলুক করতে থাকুক বা ওগুলোকে সাইড করতে থাকুক, তারা তো সেই জায়গাগুলো থেকে ছাড়বে না। তো ব্যাপারটা যেটা হলো, প্রতিনিয়ত কিছু না কিছু হচ্ছে। আচ্ছা, এর মাঝখানে যে ঘটনাটা শুরু হলো, যখন মেয়েটি অফিস জয়েন করলো, প্রায়শই সন্ধেবেলা মেয়েটির কাছে বিভিন্ন মানুষের ফোন আসতে থাকলো, মানে রিলেটিভদের। এবং রিলেটিভরা বলা শুরু করলো যে হ্যাঁ তোরা তুই এরকম করিস, তোর ফ্যামিলি এরকম করে, তোর ফ্যামিলি সব ব্যাপারে নাক গলায়। কিন্তু যেখানে মেয়েটির মা বাবা কোনোভাবেই কোনো কিছুতে ইনভলভ নয়, তা যখন মেয়েটি বলল যে তোমরা কোথা থেকে জানছো এই ঘটনাগুলো, নিশ্চয়ই তো কোথাও শুনছো, না শুনে তো তোমরা বলতে পারছো না, তো এই ঘটনাগুলো কোথা থেকে জানছো? তো অবভিয়াসলি তারা তখন বলে যে হ্যাঁ তোর শাশুড়ি আসছে, তোর শাশুড়ি এরকম দুঃখ করছে, একটা মাত্র ছেলের বিয়ে দিয়েছে, তার কিছু এক্সপেকটেশন থাকে। অবভিয়াসলি একটি ছেলে বা একটি মেয়ের যখন বিয়ে হয়, তো প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু এক্সপেকটেশন থাকে, ঠিক আছে? একটি মেয়ে যখন তার বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, মেয়েটিও অনেক চোখে স্বপ্ন নিয়ে যায়, এবং একটি ছেলেও যখন একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, সেই ছেলেটির চোখেও কিন্তু অনেক স্বপ্ন থাকে, অনেক ভালো লাগা থাকে, ঠিক আছে? কিন্তু সেই জায়গাটা যদি এরকম সব ফুলের মতো পবিত্র ফ্যামিলি হয়, তাহলে তো আর কিছু বলার থাকে না। ব্যাপারটা যাই হোক, তো এবার যেটা হয়, দিনের পর দিন তার কাছে ফোন আসছে। এবার কিছু মানুষ পজিটিভ দেখাচ্ছে, কিছু মানুষ নেগেটিভ দেখাচ্ছে। এরকম করতে 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 মানে প্রায় মেয়েটিকে আর মেয়েটির ফ্যামিলিটিকে প্রায় একঘরে করে দেওয়ার প্রচেষ্টা আর কি। এবং তার মধ্যে হচ্ছে তার শাশুড়ির কথাবার্তার তো কোনো মানে কি বলবো, কোনো একটা স্ট্যান্ডার্ড থাকছে না। এবং ওই মামা শ্বশুরটি মানে কন্টিনিউ সব ব্যাপারে, মানে স্পেশালি ভাগনা এবং ভাগনা বউ কী করছে, উনি কন্টিনিউ কথা বলতে থাকেন এই ব্যাপারগুলোতে। কেন এটা করছে, মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছিল যে যেটাই আমরা করব না কেন, সেটাই ওই শাশুড়িটির পারমিশন নিয়ে এবং ওই মামাটির পারমিশন নিয়ে সব ওই ছেলেটিকে আর মেয়েটিকে করতে হবে, ঠিক আছে? সেটাও হলো। এইবারে শুরু হলো একটা ব্যাপার যে বেবি কেন আসছে না, এটা এবার বলা শুরু হলো। যেটা হয়, মোটামুটি 2 বছর কেটে গেছে, এবং সেখানে শাশুড়িটির বক্তব্য হচ্ছে যে আমি তো ছেলের বউ এনেছি চাকরি করার জন্য নয়, সংসার করবে, সংসার দেখবে, আর মানে যা হয় আর কি, যেটা নর্মাল একটা কালচারে চলে আসে, যে আমাদের বংশের বাতি আনবে ইন দ্য সেন্স। তো এবার শুরু হলো এরকম বলা বলা বলা, বলতে বলতে একদিন যেটা হয়, মানে মানুষ প্রত্যেকটা সময় যদি কন্টিনিউ একটা মানুষের পেছনে পোক করা হতে থাকে, তখন কিন্তু মানুষও প্রচণ্ড হ্যারাসড হয়ে যায়। এই নিয়ে একদিন তুমুল অশান্তি হচ্ছে। সেখানে হঠাৎ করে শাশুড়িটি বলে বসে বউটিকে যে কোথা থেকে একটা বাঁজা মেয়ে ছেলে ধরে এনেছি। আপনারা ভালো করে পয়েন্ট আউট করবেন কথার, মানে এত সুন্দর ফুলের মতো পবিত্র মানুষ তো উনি, তো এত সুন্দর কথাটা বলেছিলেন। তো মেয়েটি যখন বলছে, মানে মেয়েটি এখনও বলে যে মেয়েটি ওই দিনটি ভুলতে পারে না, ওই কথাটা মেয়েটি ভুলতে পারে না, ঠিক আছে? মানে এতটাই ফুলের মতো পবিত্র তো উনি, তো সেই পবিত্রতার সঙ্গে এই কথাটা বলেছিলেন যে একটি বাঁজা মেয়ে ছেলে উনি ধরে এনেছেন। তো সেইটা শুনে মেয়েটির খুব কষ্ট হয়েছিল, এবং মেয়েটি সেদিন মানে প্রচণ্ড কেঁদেছিল, এবং কান্নার সাথে সাথে সে ভগবানের কাছে দুহাত তুলে প্রার্থনা করেছিল যে আর যাই হোক, আমাকে একটি সন্তান দাও, যেটা হয় প্রত্যেকটা মানুষের। এবার ঘটনাক্রম যত এগোবে তত জানতে পারবেন এই ফুলের মতো পবিত্র মানুষটি কি কি করেছিল আর কি কি করতে পারতো আরও আগামী দিনে। এবার যথারীতি শুরু হলো মেয়েটির আরেকটা স্ট্রাগল, যে আমাকে যেভাবে হোক মা হতে হবে। তো বোধহয় কলকাতা শহরের কোনো ঠাকুরস্থান বাকি ছিল না সে যায়নি।
সব জায়গাতেই। এবং মেয়েটির সঙ্গে কিন্তু একটা ব্যাপার, মেয়েটির মা বাবা ভীষণভাবে পজিটিভলি কিন্তু মানে সাথে থেকে গেছে। মানে যেদিন এই ঘটনাটি মেয়েটি শুনেছিল, মেয়েটি খুব কেঁদেছিল, এবং কাঁদার পরে আজকে আমারও বলতে গেলে কেমন একটা লাগছে, আমিও তো একটা মেয়ে। তো স্বাভাবিকভাবে মানে সেই সময় যখন মেয়েটি আমাকে ঘটনাটা যখন বলছে, তখন তার সেই সময়েও দাঁড়িয়ে মেয়েটির কিন্তু গলা ভারী হয়ে এসছিল। কিন্তু একটা ব্যাপার যেটা ছিল, মেয়েটির মা বাবা ভীষণ পজিটিভলিভাবে মেয়েটির পাশে কিন্তু সবসময় ছিল। মানে এতটুকু তারা হাত ছেড়ে দেয়নি মেয়েটির যে মানে যা সমস্যা সুবিধে সব সময় তারা মানে মেয়েটির পাশে কিন্তু থেকে গেছে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে এরকম তো চেষ্টা মানে মেয়েটি চেষ্টা করছে যে কিভাবে কি হয়, ডাক্তার বদ্যি দেখাচ্ছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। মানে কোনোভাবেই, যেটা মানে একটা মেয়েকে কনসিভ করতে গেলে যে জায়গাটা তৈরি হতে হয়, সে জায়গাটাই তো তৈরি হচ্ছে না। না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে তো সবসময় একটা খিটির পিটির লেগেই থাকছে। মানে তারা যে একটা সুন্দর সময় কাটাবে দুজনে, সেই সময়টাই তো ওই ফুলের মতো পবিত্র শাশুড়ি আর তার ওই ভাই থাকতে দিচ্ছে না তাদের। এইবারে যথারীতি এইভাবে ঘটতে ঘটতে প্রায় 4 বছর মেয়েটির বিবাহিত জীবন অতিক্রান্ত হয়। কিন্তু আরেকটা ব্যাপার বলি, মেয়েটি আর ছেলেটির মধ্যে কিন্তু একটা ভালোবাসার জায়গা মানে অদম্য ছিল দুজনের প্রতি। যে মানে একটা ব্যাপার ছিল, ওদের মধ্যে যতই অশান্তি হোক যাই হোক, কিন্তু ওদের মধ্যে নিজেদের একটা বন্ডিং ছিল যে কেউ কাউকে ছেড়ে যাব না। অনেক ত্রুটি ছিল, মেয়েটি কিন্তু জানতো ছেলেটির মধ্যে অনেক রকম ত্রুটি রয়েছে, এবং অনেক ক্ষেত্রে সে প্রতিবাদী হয় না, বা যেখানে সত্যিকারের তার প্রতিবাদ করার দরকার সেই জায়গাগুলোকে সে ওভারলুক করে যায়। সে মেয়েটিকে বলে যে ঠিক আছে ছেড়ে দাও। এইবারে যেটা হলো আর কি, এবং সবথেকে দুঃখজনক যে ঘটনাটা, মেয়েটির মা বাবাকে এই বাড়িতে আসতে দেওয়া হয় না। মানে আসতে দিতে তারা চায় না, পছন্দ করে না। কিন্তু মেয়েটিকে অদ্ভুতভাবে ওই শাশুড়ির যে বাপের বাড়ির লোকেরা আছে তাদেরকে সুন্দরভাবে এন্টারটেইন করতে হয়, ইচ্ছে না থাকলেও। মানে একটা চাপা কষ্ট বুকে নিয়ে তাকে এন্টারটেইন করতে হয়। ঠিক আছে, মেয়েটি সেটাও মেনে নিয়েছিল। তো তারপরেও বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা জায়গায় হয়তো ঈশ্বর একটা কোনো ছোটোখাটো হলেও একটা বন্ধন বা বন্ড রেখেছিলেন, যে কারণে হয়তো কেউ কাউকে ছেড়ে যেতে পারেনি। এইবারে এরমভাবে তো 4 বছর কেটে গেল। তারপরে যথারীতি তারা ডাক্তার দেখানো শুরু করে, সব রকম টেস্ট হয়, সব রকম কিছু হয়, কিন্তু কারোরই কোনো রকম প্রবলেম কিন্তু ধরা পড়েনি, সমস্তই কিন্তু নর্মাল ছিল। এবং আরেকটা ব্যাপার হলো যে এর মধ্যে ওই যে মেয়েটি যে চাকরি জয়েন করেছিল, এত ঝামেলা এত কিছুর পরে মেয়েটি সব কিছু সামাল দিতে না পেরে কিন্তু মেয়েটি একটা সময় পরে গিয়ে চাকরিটাও ছেড়ে দেয়। এরপর যেটা হয়, হঠাৎ না মেয়েটি অসুস্থ হতে থাকে। মানে এবং অসুস্থতা এমন পর্যায়ে যায় যে সেটা মানে ধরুন তার ডিউরেশনটা থাকতো প্রায় 1 মাস 1.5 মাস। এবং সেই সময় যখন অসুস্থ হতো তখন কিন্তু এই ফুলের মতো পবিত্র শাশুড়িটিকে আর খুঁজে পাওয়া যেত না। তখন বউকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। মানে মেয়ে অসুস্থ হয়েছে মানে তার দায় তার মা বাবার, এরকম ব্যাপার। আচ্ছা, এইবারে এরকম সেই সময়ও মেয়েটি প্রায় তার 1 থেকে 1.5 মাস আগে এরকম অসুস্থ হয়েছে, সবে একটু সুস্থ হয়ে উঠেছে। আচ্ছা, এবারে যেটা হয়, মেয়েটির কোনো একজন পিসির বাড়িতে, কোনো একজন পিসির না, আচ্ছা মেয়েটির বোধহয় ছোটো পিসি বা কোনো একজন পিসির বাড়িতে পুজো ছিল। তা সেই পুজোয় মেয়েটি এবং মেয়েটির মা বাবা গেছে। তা সেদিন ও মানে মেয়েটির ফ্যামিলি ওখানে থাকবে। তা এরকম সন্ধেবেলা তারা সবাই বসে গল্প করছে। তো ওই মেয়েটির ছোটো পিসির ফ্যামিলি তো এরকম কিছু কিছু অদ্ভুত অদ্ভুত মানুষ ছিল বলে যা হয়, মানে ঘরপোড়া গরু তো তো সিঁদুরে মেঘ দেখলে ডরায় যে ব্যাপারটা আছে। তো মেয়েটির পিসিও কিন্তু সেরকম কিছু হয়তো মানে আভাস বা সংকেত পেয়েছিল। তো এরকম কথা হচ্ছে বসে, তখন হঠাৎ করে মেয়েটির পিসি বলে ওঠে যে আচ্ছা এরকম তো কখনো হয় না, মানে মানে আর কি তাদের পরিবারে যে
বিয়ে হয়েছে প্রত্যেকেরই 2-3 বছর বাদে একটি করে সন্তান কোলে এসছে, কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে কী প্রবলেম হচ্ছে? এমন কোনো তো প্রবলেম হওয়ার কথা নয়। তো মেয়েটির মাও তখন বলছে যে বুঝতে তো পারছি না কি হচ্ছে, কিন্তু ডাক্তারও দেখিয়েছে ওরা, কিন্তু কোনো রকম তো ডাক্তারও কোনো প্রবলেম বলেনি। কিন্তু হ্যাঁ, এই যেটা হচ্ছে, মেয়েটি না মাঝে মধ্যে ওই মানে আর কি মেয়েটির মা বলছে যে মেয়েটা মাঝে মধ্যে এরকম অসুস্থ হচ্ছে, এবং যখনই অসুস্থ হচ্ছে প্রায় 1-1.5 মাস করে টানা এরকম ব্যাপারটা হচ্ছে। তারপরে এখান থেকে সুস্থ করে মেয়েটিকে পাঠানো হচ্ছে, আবার এইরকম ঝামেলা অশান্তি, মানে কিছু না কিছু ঘটাতেই থাকে এরা আর কি। ঠিক আছে, এইবারে তখন মেয়েটির পিসি বলছে যে ওকে এমন কিছু করেনি তো, যে এরকম কোনো ঘটনা ঘটছে বা কিছু, জানো তো এরকম অনেক কিছু হয় কিন্তু। তো এবার নর্মালি একটা ব্যাপার যেটা হয়, আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ, এবং যারা আমরা প্রত্যেকে মানে কি বলবো, একটা মানে উচ্চ মনস্ক বা উচ্চ মনোভাব রাখি যে সমস্ত আমরা মানুষরা, তারা কিন্তু এই ধরনের কথাগুলোতে পাত্তা দেব না। এবং যেহেতু মেয়েটির ফ্যামিলিও যথেষ্ট উচ্চ মনস্ক ফ্যামিলি, তো সেহেতু না মেয়েটির ফ্যামিলি কিন্তু এইভাবে সেই জিনিসটাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, এবারে এখানে বলতেই পারেন যে তার ছোটো পিসির ফ্যামিলিটি কি উচ্চ মনস্ক নয়, না সেটা নয়, তারাও যথেষ্ট ভালো ফ্যামিলি, তাদের ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো, কিন্তু ওই যে তার ছোটো পিসিও বিবাহিত জীবনে বেশ কিছু জিনিস ফেস করেছিল বলে না, মানে সে কিছু হয়তো আভাস পেত, তো সেই জন্যই সেদিন সে কথাটা বলেছিল। এবার বলার পরে যেটা হয়েছিল যে প্রথম দিকটাতে কেউ অতটা মেয়েটির বাড়ির পাত্তা না দিলেও তারপরে কিন্তু প্রত্যেকেরই মনে একটা সন্দেহ দানা বাঁধতে থাকে যে না, কিছু তো একটা হচ্ছে। এরকম বারে বারে মেয়েটি অসুস্থ হচ্ছে এবং বারংবার তাকে ঠিক করা হচ্ছে, আবার কিছু না কিছুভাবে তাকে কিন্তু মানে প্রবলেমে পড়তে হচ্ছে। এইবারে যেটা হয় আর কি, মেয়েটির মা বাবা ঠিক করে যে কোনো একজন অ্যাস্ট্রোলজারকে দেখাবে। এবার যথারীতি তারা অ্যাস্ট্রোলজারের কাছে যায়, এবং অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার পরে অ্যাস্ট্রোলজার সবটা দেখেন। দেখে মেয়েটির মাকে এবং বাবাকে বলেন যে মেয়েটি কি কন্টিনিউ ওই বাড়িতেই থাকে? তো মেয়েটির মা বাবা বলে হ্যাঁ, ও কন্টিনিউ ওই বাড়িতেই থাকে, এবং হ্যাঁ, ও সপ্তাহে একবার করে আমাদের সঙ্গে দেখা করতে আসে, যেহেতু আমরা যেতে পারি না, ওরা পছন্দ করে না আমাদের যাওয়াটাকে, তো সেই জন্যই মেয়ে আসে। আর হ্যাঁ, ও সপ্তাহে একবার করে আমাদের সঙ্গে এসে দেখা করে যায়। আর এছাড়া এই বেশ কিছুদিন আগে ও খুব অসুস্থ হয়েছিল, তো সেই কারণে ও বেশ 1-1.5 মাস কি 2 মাস মতো এখানে আছে এখন। তখন ভদ্রলোক তাকিয়ে বলেন যে আপনারা কি সেভাবে কোনো কিছু, মানে এই প্রথম কি মানে ওনাকে যে দেখাতে গেছে ওরা, বলছে আপনারা কি এই মেয়েটির বিয়ের পরে এই প্রথম এরকম আমার কাছে আসছেন? তা বলছে হ্যাঁ। তখন বলছে যে কেন আপনি এইভাবে কথাগুলো বলছেন কেন, বা এইরকম ধরনের প্রশ্ন করছেন কেন? তখন যে অ্যাস্ট্রোলজার ছিলেন তিনি বললেন, আপনারা কি জানেন আপনার মেয়ের সঙ্গে কি করা হয়েছে? তখন তারা তো অবাক, মানে তারা তো ভাবতেই পারছে না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, বা আমিও যখন শুনেছি আমিও না এটা অবাক, মানে আমিও এরকম ঘটনা প্রথম শুনলাম। বলছে যে মেয়েটির যাতে বাচ্চা না হয় তার জন্য মেয়েটির পেট বেঁধে দেওয়া হয়েছে, এরকম নাকি হয়। এটা আমিও প্রথম শুনেছি এরকম ঘটনা, আমি এরকম আগে জানতাম না। যখন আমি মেয়েটির থেকে শুনছি, মানে আমিও না অবাক যে এরকম কোনো ঘটনা হয়, পেট বেঁধে দেওয়া যায়। তো তখন মেয়েটি বলেছে যে হ্যাঁ, এটা হয়, মানে এই ধরনের মানে ব্যাপারগুলো নাকি ওই রকম অঞ্চলে হয়। মানে জায়গাটা, মেয়েটির শ্বশুরবাড়ি কিন্তু একটু মফস্বল সাইডে, আর মেয়েটি একদম প্রপার কিন্তু কলকাতার মেয়ে। তো তখন মেয়েটির বাবা মা বলছে তাহলে, তখন বলছে হ্যাঁ, উপায় আছে, কিন্তু যেটা হয় এটার জন্য একটা হোমযজ্ঞের ব্যাপার হয়, একটা পুজো পাঠের ব্যাপার হয়, যার পরবর্তী সময় মেয়েটির বাচ্চা হতে পারবে। ঠিক আছে, এইবারে যথারীতি যেটা হয় যে ওই পুজো পাঠ বা যজ্ঞ তো করানো হয়, এবং
তাতে মানে এবার কি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এবারে ব্যাপারটা হচ্ছে যে তাতে কতটা কি হয়েছিল না হয়েছিল সেটা আমি তো আর সামনে ছিলাম না, আমি বলতে পারবো না। তো নিশ্চয়ই কোনো কাজ হয়েছিল। এবার যথারীতি এটা তো শুনে মানে মেয়েটিও যথেষ্ট ত্রস্ত হয়ে যায়, যে মানে ওই মহিলাটির থেকে দূরে থাকাটাই সে মনে করতো শ্রেয়। এবং চট করে ওই মহিলা যদি কিছু দিত মানে সেটাতেও তার কিন্তু মানে বেশ সন্ত্রস্ত হয়েই সে নিত বা খেত, এরকম একটা ব্যাপার। তারপরে যথারীতি এরমভাবে চলছে। কিন্তু একটা ব্যাপার বলি, ঈশ্বর যদি থাকেন আর ঈশ্বরে যদি বিশ্বাস রাখা যায় তাহলে বোধহয় সব কিছুকেই ওভারকাম করা যায়। তো এর মধ্যে হয় এই মেয়েটিদের ফ্যামিলির সঙ্গে এক ভদ্রলোকের খুব ভালো একটা মানে রিলেশন ছিল ওই ভদ্রলোকের ফ্যামিলির। তো একটা দিন কোনো কারণে মানে মেয়েটির বাবাকে ফোন করতে গেছিলো। তো সেই ভদ্রলোক, মেয়েটি ওই ভদ্রলোককে কাকু কাকু বলে। তো সেই ভদ্রলোককে ফোন মানে ভদ্রলোক আর কি ওই মেয়েটির বাবাকে ফোন করতে গেছিলো। তো কোনো কারণে মেয়েটির বাবাকে পায়নি। তা না পাওয়ার ফলে যেটা হয় ওই ভদ্রলোক মেয়েটিকে ফোন করে। তা মেয়েটি কথা বলার পরে এবার নর্মালি যেটা প্রত্যেকেরই কথা থাকে, ওই কাকু বা কাকিমারও কথা ছিল যে কিরে আমরা কবে নাতি নাতনির মুখ দেখব। তা মেয়েটি ক্যাজুয়ালি যেটা বলে যে হ্যাঁ হবে, এরকম একটা ব্যাপার। তো তখন মেয়েটি এই কথা হয় ওনাদের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে, কথা বলার পরে ওনারা রেখে দেন। আচ্ছা, এইবারে ওনার সঙ্গে তো কথা হলো ওই মেয়েটির যে কাকু। তা তারপরে যথারীতি মেয়েটি তার বাবাকে ফোন করে বলে যে এরকম কাকু ফোন করেছিল, এরকম মানে ওর বাবাকে পাচ্ছেন না, তো সেই জন্য মানে ওর বাবা যেন ওই কাকুকে ফোন করে নেন। এবার যথারীতি ফোন, এবং ওই ভদ্রলোক এতটাই ক্লোজ ছিল না ওনাদের সঙ্গে, তো মোটামুটি ওনার সঙ্গে সবটাই শেয়ার করা হতো। তো এইবারে যথারীতি যা হয় আর কি, ওই কাকুর সঙ্গে কথা হতে হতে তো মোটামুটি মেয়েটির বাবা কিছুটা হয়তো শেয়ার করেছিল। তো তখন ওই ভদ্রলোক একটি মন্দিরের কথা বলেছিল, যে মানে এক প্রকার নাছোড়বান্দা হয়ে ভদ্রলোক কিন্তু ওনার ওই মেয়েটির বাবাকে বলে যে দেখো তুমি তো এত ঠাকুর স্থানে গেছো, এত কিছু করিয়েছো, তবু একবার বলবো যে তুমি বিশ্বাস রেখে একবার চলো। তা তখন মেয়েটির বাবা প্রথম দিকটাতে কিন্তু একদমই ক্যাজুয়ালি জিনিসটাকে পাত্তা দেয়নি, মানে যেটা হয় আর কি, মানে এতগুলো দিন ধরে হেন কোনো মন্দির নেই যে তারা মাথা ঠোকেনি। তো সেই জায়গা থেকে মানে যা হয় আর কি, একজন মানুষ বলেছেন, তিনি একজন শুভাকাঙ্ক্ষী, তো সেই হিসেবে মেয়েটির বাবা বলেছিল ঠিক আছে তুমি বললে আমি কথাটা মাথায় রাখবো, এরকম একটা ব্যাপার হয়। তো যথারীতি মোটামুটি তার 2 থেকে 3 মাস বাদে এরকম মেয়েটি বাপের বাড়িতে আছে, এবং সেই ম্যাচভাবে ওই ভদ্রলোক আর কি ফোন করেন, মানে ওই মেয়েটির বাবাকেই আর কি দরকারে ফোন করেন। তো সেই ফোন করে কথা হচ্ছে ইন দ্য মিন টাইম বললাম না যে মানে দুটো ফ্যামিলি কিন্তু খুব ক্লোজ, তো সেই জন্য বাড়ির সবার সঙ্গেই কথা হচ্ছে। তো ওই যে কাকু ভদ্রলোকটি তিনি অ্যাকচুয়ালি মেয়েটির মায়ের সঙ্গে কথা বলে, এবং কথা বলতে বলতে আচ্ছা এবার এখানে মাঝখানে একটা কথা বলি, যে উনি যে মন্দিরের কথা বলেছিলেন সেটা কিন্তু এই মেয়েটির বাবার বাড়িতে এসে ওর মাকে বলেনি, ঠিক আছে। এবার ওই কাকুর সঙ্গে যখন ওই মানে মেয়েটির মায়ের কথা হচ্ছে, আমি এখানে ওনাকে কাকু বলেই ইন্ডিকেট করছি, কারণ কথা হচ্ছে তখন ওই কাকু ভদ্রলোকে ওনার মেয়েটির মাকে বলে যে বৌদি আমি এরকম দাদাকে তো একটা মন্দিরের কথা বলেছিলাম, আমি জানি না দাদা তোমাকে বলেছে কি না, তো দেখো বৌদি এত জায়গা তো করেছো, একবার তোমরা সবাই চলো না, দেখো না, মানে এত জায়গায় যখন গেছোই অন্তত এই একটা জায়গায় চলো, আমার মনে হয় না তোমাদের খালি হাতে ফিরতে হবে। তা এই কথাটা শোনার পরে যা হয় আর কি, একটা মানুষের আশা। তো মেয়েটির মা বলে যে ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমরা যাব বলে যথারীতি একটা দিন ঠিক করা হয়, এবং সেই দিনটাতে ওই মেয়েটির মা বাবা মেয়েটি এবং ওই যে ভদ্রলোক আর কি কাকু যিনি, ওনারা 4 জনে মিলে ওই মন্দিরে গেলেন। তো এটা এখানে বলে রাখি, মন্দিরটি হচ্ছে মানে শোভাবাজারে রয়েছে। মন্দিরটি বোধহয় 400 না 450 বছরের পুরনো মন্দির। বাবা পঞ্চাননের মন্দির বলা হয়, বাবা পঞ্চানন
ঠাকুরের মন্দির বলা হয় আর কি ওটা। এবং ওখানে মানে এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে নাকি যে যাদের এরকম ছেলে মেয়ে হতে হয়তো লেট হয়েছে বা হচ্ছে না, তো বাবার কাছে গিয়ে নাকি মানে প্রার্থনা জানালে বাবা কিন্তু মানে তার প্রার্থনা আর কি বা উইশ ফুলফিল করেন। তো সেই অনুযায়ী যথারীতি ওরা তো তিনজন এবং ওই কাকু যে ভদ্রলোক ওনারা যান, গিয়ে সমস্ত কথাবার্তা বলেন এবং ওখানে যা হয় আর কি ওই ঠাকুর বাড়ির যে ধরনের পদ্ধতি বা প্রসেস থাকে সেই অনুযায়ী মেয়েটিকে যা দেওয়া হয়, সামথিং একটা মাদুলি দেওয়া হয়েছিল এবং যা নিয়মকানুন ওই মন্দির থেকে বলে দেওয়া হয়। তো যথারীতি আর আরেকটা কথা নাকি বলে দিয়েছিল যে বিশ্বাস কিন্তু রাখতে হয়। তো যথারীতি মেয়েটি কিন্তু যথেষ্ট বিশ্বাসের সঙ্গেই সেই জায়গাতে বলেছিল যে হ্যাঁ আমি মানে মেয়েটি তখন বলছে যে হ্যাঁ আমি বাবার ওপর বিশ্বাস রাখবো এবং এই বিশ্বাস নিয়ে আমি আশা করি যে হয়তো আমার উইশটা বাবা ফুলফিল করবে, এরকম ব্যাপার। ঠিক আছে, এবার ভাবুন যেই দিন নাকি আচ্ছা এবার যেদিন গেছে মন্দিরে সেদিনই তো আর সব কিছু একবারে দিয়ে দিতে পারবে না, সব কিছুরই তো একটা দিন থাকে, ক্ষণ থাকে, সব কিছু। তো মেয়েটি আমাকে বলছে যে যেদিন মেয়েটি অ্যাকচুয়ালি ওই মানে বাবার যে মাদুলিটি মানে ওই মন্দিরের যিনি আর কি কি বলবো মানে অ্যাকচুয়ালি ওটা কোনো বাড়িরই মন্দির, ওইখানের যিনি আর কি পুজো করেন আর কি ওই বাড়িরই একজন মানুষ আর কি যিনি পুজো করেন, সেই পুজোটা করে তো উনি মাদুলিটা দেবেন। আর ওরা যেদিন গেছিলো সেদিন তো ওটা দেওয়া সম্ভব ছিল না, তো মেয়েটিদেরকে পরে আরেকদিন যেতে হবে। তো যথারীতি যেদিন মেয়েটিদেরকে মাদুলি আনতে যেতে হবে তো সেদিন সকালবেলা মেয়েটিকে বলেই ছিল যে সকালবেলা স্নান টান করে একদম পরিষ্কার জামা কাপড়ে মেয়েটিকে যেতে হবে কিছু না খেয়ে। তো সেই দিনও সকালে মেয়েটির শাশুড়ি এতই ফুলের মতো পবিত্র, বোধহয় উনি কিছু বুঝতে পেরেছিলেন, কারণ উনি যেহেতু এরকম পবিত্রতার সঙ্গে এত ভুলভাল কাজকর্ম করেছেন, সেদিন মেয়েটিকে হঠাৎ করে বলতে থাকে যে সামথিং কোনো একটা জায়গার প্রসাদ উনি এনেছেন এবং সেই প্রসাদটি মেয়েটিকে খেতেই হবে। তো সেদিন মেয়েটি যথেষ্ট রুডলি বিহেভ করে তার মুখের ওপরে তাকে জবাব দিয়েছিল না মানে না। সেদিন সে মেয়েটি খায়নি এবং না খেয়ে সেদিন সে মেয়েটি বাড়ি থেকে একদম সোজা বেরিয়ে আসে এবং সেখান থেকে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে এসে ওই মন্দিরের ওখানে যায়, গিয়ে ওখান থেকে সে ওই ঠাকুর বাড়ি থেকে মেয়েটিকে মাদুলি এবং আর যা যা দেওয়া হয় সেগুলি সব নিয়ে সে তার বাপের বাড়িতে চলে যায়। আচ্ছা, এবারে যথারীতি সে মানে কি বলবো ওই ঠাকুর বাড়ির বাবার ওপর বিশ্বাস রেখেছে এবং সত্যি বলতে যেটা একটা ব্যাপার সেটা হচ্ছে মেয়েটি ওই ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসার 3 থেকে 4 মাসের মধ্যে নাকি কনসিভ করে এবং কনসিভ করার পরে মানে রীতিমতো মেয়েটি এতটাই ত্রস্ত ছিল এই মহিলাটির থেকে, মেয়েটি কনসিভ করার পর শুধুমাত্র তার হাজব্যান্ডকে জানিয়েছিল যে সে কনসিভ করেছে এবং তার হাজব্যান্ডের কাছে রীতিমতো রিকোয়েস্ট করেছিল যে যেন কোনোভাবে এই শাশুড়ি মহিলাটি এই ঘটনাটি না জানতে পারে এবং ওই ঘটনাটি জানার পর যে মেয়েটি কনসিভ করেছে তার 4-5 দিনের মাথায় মেয়েটি সকালবেলা তার হাজব্যান্ডকে বলে যে আমাকে একটুখানি বাপের বাড়িতে পৌঁছে দিয়ে এসো, নয়তো আমি তো এই অবস্থায় এখন একা যেতে পারবো না। তো তখন মেয়েটির হাজব্যান্ড তাকে তার বাপের বাড়িতে পৌঁছে দেয় এবং হ্যাঁ তারপরে তার হাজব্যান্ড যাতায়াত করতো এবং মেয়েটি এটাই বলেছিল যে সে তার চাকরির পরীক্ষা দেবে বলে সে কয়েক মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছে, এখন সে এখানে থাকবে না, কারণ তাকে তার প্রস্তুতি নিতে হবে এবং তাকে যথেষ্ট পড়াশুনো করতে হবে বলেই সে এখান থেকে এখন কয়েক মাসের জন্য চলে যাচ্ছে, আবার তার মানে কম্পিটিটিভ এক্সামগুলো কমপ্লিট হলে সে আসবে, মানে এই বলে সে চলে যায়। একটা দিন সকালবেলা তার হাজব্যান্ডকে সাথে নিয়ে সে তার বাপের বাড়িতে চলে যায় এবং তারপরে যথারীতি ওখানেই টোটাল সময়টা সে কাটায় তার মা বাবা এবং মানে আসে মানে তারা যথেষ্ট মানে তার মা বাবা তাকে একদম খুব আগলে যত্নে সেই সময়টা রেখেছিল এবং যা হয় কি তার পরবর্তী সময় তার একটি
ছোট্ট ফুটফুটে সন্তান হয়। তো সেই সন্তান আজকে অনেকটা বড়ও হয়ে গেছে। তো যখন মেয়েটি এই ঘটনাটা এবং এই পুরোপুরি পরপর যে ঘটনাগুলো বলল, মানে আমি তো শুনে অবাক যে কোনো মানুষ বা কোনো মহিলা যে মা, তারই ছেলের সন্তান যাতে না হয় তার ফলে এরকম কোনো কাজ করতে পারে, এটা সত্যি আমি অন্তত ধারণায় মানে আমি আনতে পারিনি। আমার একটু অবাকই লেগেছিল। তো যাই হোক, এখন মেয়েটি ভালো আছে এবং সে যথেষ্ট তার মানে দৃঢ়তার সঙ্গেই সেখানে আছে এবং তার মনোবলও সেই জায়গা থেকে যথেষ্ট পজিটিভলি সে ফিল করে এবং সেই জায়গা থেকে সে তার সন্তানকে নিয়ে, তার স্বামীকে নিয়ে ভালোভাবেই সংসার করছে। তো এই ছিল আজকের ঘটনা। একটাই কথা বলবো সবাইকে এখানে, যে কোনো কিছু হলে পরে আমরা মনের দিক থেকে হয়তো প্রত্যেকে এই ধরনের ঘটনা কারুর সঙ্গে ঘটলে পরে তারা হয়তো মনের দিক থেকে ভেঙে পড়ে, কিন্তু তবু বলবো যে যদি কেউ ঈশ্বরে বিশ্বাস করে বা ঈশ্বরে বিশ্বাস রাখে, তো সেক্ষেত্রে কোনো অশুভ শক্তি কখনো শুভ শক্তির সামনে হয়তো দাঁড়াতে পারে না। আর কোনো মানুষের যদি কারোর ক্ষতি করার ইচ্ছে থাকে বা ক্ষতি করার প্রবৃত্তি নিয়ে কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে, তো সেটা কিন্তু সফল হয় না এবং সেটা কিন্তু বুমেরাং হয়ে তার দিকেই ফিরে যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে মেয়েটি তার সন্তানকে নিয়ে ভালো আছে, কিন্তু ওই যে ফুলের মতো পবিত্র শাশুড়ি এবং তার ভাই, তাদের কিন্তু এখন কোনো মানুষ মানে সেভাবে দেখতেও পারে না, সেভাবে তাদের সঙ্গে সম্পর্কও রাখে না। বিগত তাদের যে দিনগুলো কাটছে, মানে যে খবরটুকু পেলাম আর কি। তো এই রিসেন্ট আমি এই ঘটনাটা শুনলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আশা করি আজকের ঘটনাটা একটু অন্যরকম এবং আশা করি অনেকেরই ভালো লেগে থাকবে ঘটনাটা। তো আপনাদের যাদের ঘটনাটা ভালো লাগবে, তো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি কেউ ঘটনা পাঠাতে চান, যে এরকম ভৌতিক হোক বা দৈবিক হোক, সেই ঘটনা কিন্তু আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন brightofcrystal@gmail.com এই মেল আইডির মাধ্যমে আপনারা আমার কাছে ঘটনা পাঠাতে পারেন। আর হোয়াটসঅ্যাপে আমাদের একটি চ্যানেল খোলা হয়েছে ব্রাইট ক্রিস্টাল নামেই। তো সেই চ্যানেলটিকে যদি আপনারা ফলো করে রাখেন, সেক্ষেত্রে আমরা যখন যেরকম ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।